6 জন আমাদের শিক্ষার্থী বন্ধুকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে তাদেরকে। আমি স্মরণ করছি ক্রীড়াগণকে এবং আমাদের অভ্যুত্থানে আরো যে সকল শিশু নিহত হয়েছে, যারা বাসার বেলকনিতে বসেও নিরাপদ ছিল না, তাদেরকে স্মরণ করছি। এবং একই সাথে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই জুলাইয়ের কিছু স্মৃতি। মাননীয় উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছি। কিছুটা সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনারাও আমাদের সাথে সংহতি জানিয়েছেন, আমাদের সাথে মশাল মিছিল করেছেন, মানববন্ধন করেছেন। একটা সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের জুলাই নেমে আসে। এই জুলাই আন্দোলনে আপনারা আমাদের সাথে সংহতি জানিয়েছেন। 14 জুলাই থেকে শিক্ষার্থীদের উপর নিপীড়ন শুরু হয় এবং 15 জুলাই নেমে আসে ভয়ানক কাল রাত্রি। 15 জুলাই সন্ধ্যার বেলা যখন সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনরা যখন আহত হয়, তখন আমরা একটি প্রতিবাদী মিছিল ডাকি এবং আমরা জানতে পারি এইখানে আমাদের উপর ছাত্রলীগ হামলার পরিকল্পনা করছে। আমরা তৎকালীন প্রক্টরকে পুলিশের নিরাপত্তা এবং পুলিশ নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েনের কথা বলি, কিন্তু তখন তিনি অস্বীকৃতি জানান। অর্থাৎ যার কাজ ছিল ছাত্রদের নিরাপত্তা দেওয়ার, তিনি সেই দায়িত্ব নেন নাই। এইখানে সুস্পষ্টভাবে তিনি বিধি লঙ্ঘন করেছেন এবং এটা বলা যায় যে এই ছাত্রদের উপর যে হামলা, সেখানে তাদের মদত রয়েছে, তাদের নির্দেশনা রয়েছে। মাননীয় উপাচার্য, আপনাদের নির্দেশেই আমরা তখন বিচার চাইবার জন্য তৎকালীন ভিসি অফিসে বাসায় গেলাম। উপাচার্যের বাসভবনে গিয়ে আমরা অবরুদ্ধ হইলাম। আমাদের উপর আবার আক্রমণ শুরু হলো। ছাত্রলীগ এসে আক্রমণ করলো, পেট্রোল বোমা, ককটেল, চাপাতের আমদানি ঢুকলো। আমি তখন দেখছিলাম এবং আমাদেরকে জানানো হচ্ছিল যে এই আন্দোলনে আলিফ মাহমুদ, হাসিব জামান, আরিফ সোহেল সহ আমাকে সহ এদেরকে যে কোনো মূল্যে হত্যা করা হবে। যদি এখানেও তারা হত্যা করতে না পারে, তাহলে পুলিশ এসে আমাদেরকে নিয়ে যাবে বাইরে এবং সেখানে আমাদেরকে হত্যা করা হবে। আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। আমরা কালেমা পড়ছিলাম, কান্না করছিলাম। আমরা যে শেষ মায়ের সাথে কথা বলবো সেটুকু আমাদের সুযোগ হয়নি। মাননীয় উপাচার্য, সেই হামলার স্মৃতি আপনার টকবকে মনে আছে, আমি বিশ্বাস করি। সেদিন আমাদের বোনেরা আমাদেরকে আশ্রয় দিয়ে, মা যত তার সন্তানকে আশ্রয় দেয়, আমাদের বোনেরা সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছিল। সকল যে ছেলে আন্দোলন কর্মী আছে, ছাত্র নেতৃবৃন্দ আছে, তাদেরকে ঘিরে রেখেছিল আমাদের বোনেরা। তারপরে তৎকালীন প্রক্টর প্রশাসন চিন্তা করলো মেয়েরা একটা হামলা করা যাবে না, মেয়েদেরকে তারা ছলে বলে বের করতে চাইলো। কিন্তু আমাদের বোনেরা বলেছিল আমরা আমাদের ভাইদের ছেড়ে কোথাও যাব না। সেই রাতে আমাদের সাংবাদিক আহত হয়েছে, আমাদের শিক্ষকরা আহত হয়েছে, বিশেষ করে অধ্যাপক মুখরুলের হিসাব চোখ আহত হয়েছিল। মাননীয় উপাচার্য, এই যে 14, 15, 17 তারিখে এবং 17 তারিখে যখন আমাদের প্রতিরোধ চলতে থাকে, তখন আমাদের উপর পুলিশে হামলা করা হয়। আমরা পুলিশের সাথে কোনো কনফ্রন্টেশনে যাওয়ার চিন্তাই করছিলাম না, আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা দেখতে পাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখতে পাই অধ্যাপকরা বলতেছে, গল্প করতেছে কিছুক্ষণের মধ্যেই এই রাজাকারদের উপর হামলা করা হবে, কিছুক্ষণের মধ্যে রাজাকারদের পরাজিত করা হবে, রাজাকারদের পরাজয় অত্যাসন্ন। কিন্তু দুঃখের বিষয়, যারা আমাদেরকে রাজাকার বলে বিলীন করেছিল, যারা আমাদেরকে রাজাকার বলে আমাদের উপর হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের অনেককে আপনি এনওসি দিয়ে বিদেশে যাইতে সহযোগিতা করছেন। দুঃখজনক মাননীয় উপাচার্য, আপনি বারবার বলেন গণঅভ্যুত্থানের প্রোডাক্ট, কিন্তু যারা এই নেককার জন্য কাজ করেছিল, যারা মদত দিয়েছিল, নির্দেশ দিয়েছিল, যারা এই হামলায় ফলে সমর্থন জুগিয়েছিল, তারা অনেক এনওসি নিয়ে বাইরে অবস্থান করছে এবং এনওসিটা আপনার কাছ থেকে গেছে। আমি এখান থেকে আপনার কাছে নিন্দা জানাই মাননীয় উপাচার্য। তারপরে মাননীয় উপাচার্য, এই গণঅভ্যুত্থানের ফলে আপনারা দায়িত্বে অধিষ্ঠিত হইলেন। বিশেষ করে শহীদদের উপর, আহতদের উপর দাঁড়িয়ে আপনারা দায়িত্বে আসছেন। আপনাদের প্রধান কাজ ছিল, আপনাদের কাছে আমরা বেশি কিছু চাই নাই, আপনাদের প্রধান কাজ ছিল এই জুলাই হামলার বিচার নিশ্চিত করা। কিন্তু আপনারা জুলাই হামলার বিচার নিশ্চিতের নামে প্রহসন করেছেন। যে তৎকালীন প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যে তৎকালীন প্রক্টর ব্যর্থতার স্বীকারও করেছেন, তাকে আপনারা বেতন স্কেল কমিয়েছেন। আমরা ধিক্কার জানাই মাননীয় উপাচার্য। তৎকালীন প্রক্টর ফিরোজুল হাসান, যিনি একজন আওয়ামী গুন্ডা হিসেবে পরিচিত ছিলেন, সেই আওয়ামী গুন্ডার শাস্তি হয়েছে বেতন স্কেল কমানো। তৎকালীন উপাচার্য নুরুল আলম, সে নাকি কিছু জানেন না। আপনারা বলেন মাননীয় উপাচার্য আমাকে বাধা দিলেন না। মাননীয় সদস্য, এটা একটা ফর্মাল মিটিং,
হ্যাঁ আমি ফরমালি আমরা শিক্ষক থেকে নাম উল্লেখ করার সময় দলের সম্মান প্রদর্শন করে করাটাই ভালো। মাননীয় উপাচার্য ঠিক আছে, মাননীয় উপাচার্য মাননীয় উপাচার্য বিচারের ক্ষেত্রে আপনারা কিরকম নির্লজ্জভাবে প্রহসন করেছেন তা আপনাদেরকে আরো জানিয়ে দিই। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক, যিনি একজন ভালো গবেষক, যিনার পেপার সংখ্যা বেশি, যার সাইটেশনস বেশি, এজন্য তাকে আপনারা কোনো শাস্তি দেন নাই, যাকে শুধু পুরস্কার করেছেন। দুঃখজনক মাননীয় স্পিকার। তাহলে কি এটা এরকম হয় কি একজন ভালো গবেষক হলে সে অপরাধী হতে পারে না? এটা কি এরকম হয় কি একজন ভালো সংস্কৃতি কর্মী হলে সে অপরাধী হতে পারে না? কি একজন ভালো বুদ্ধিজীবী হলে সে অপরাধী হতে পারে না? আপনারা সুস্পষ্টভাবে এই জুলাইয়ের শহীদ এবং জুলাইয়ের আহতদের উপর অবিচার করেছেন মাননীয় উপাচার্য। মাননীয় উপাচার্য, আপনি ইতিমধ্যে জানবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সিন্ডিকেটে একজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে, কারণ তিনি শিক্ষার্থীদের রাজাকার বলে ডিমিং করেছিলেন। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখান থেকে প্রথম ছাত্রলীগ বিতাড়িত হয় এবং পুরো বাংলাদেশকে পথ দেখিয়েছিল, এবং এরই সূত্র ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিতাড়িত হয় এবং 5ই আগস্ট বাংলাদেশ মুক্তি পায় ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বৈর শাসন থেকে। কিন্তু পরবর্তীতে আমরা দেখি জুলাই অভ্যুত্থানের প্রশাসন এখানে উপাচার্য প্রশাসনে বসে আছেন, সকলেই জুলাই গণঅভ্যুত্থানের প্রোডাক্ট, আমাদের সহযোদ্ধা। কিন্তু যারা এখনো সেই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বেশ কিছু শিক্ষক আছে, আপনি নাম বলতে নিষেধ করলেন তাই বললাম না, তারা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে নানাভাবে আমাদের উপর ডিমিং করে, নানাভাবে আমাদের হচ্ছে হয়রানি করার চেষ্টা করে, আমাদের নামে গুজব রটায়, এবং কেন শেখ হাসিনাই ভালো ছিল, কেন জুলাই গণঅভ্যুত্থান ভুল, কেন আবার আওয়ামী লীগকে ফিরে আনতে হবে, ইত্যাদি ইত্যাদি তারা কথা বলে। কিন্তু আপনারা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই। মাননীয় উপাচার্য, আপনাকে বলি, আপনারা প্রথমে আপনাদের সিদ্ধান্তে ভুল ছিল, এটাকে 14, 15 এবং 17 জুলাইয়ের মধ্যে সীমাবদ্ধ করে হচ্ছে বাকিদেরকে আপনারা দায়মুক্তি দিয়ে দিয়েছিলেন কেন্দ্র। মাননীয় উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা যায়। এটাকে যেমন সংস্কৃতির প্রাণকেন্দ্র বলে, আন্দোলনের প্রাণকেন্দ্র বলে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগঠিত হয়েছে। উপাচার্য আসছে, উপাচার্য গেছে। মাননীয় উপাচার্য, আমি শেষ করবো। এই যে মাননীয় উপাচার্য, যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে রিকগনাইজ করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া নিয়ে আপনারা কিছু চিন্তা করছেন কিনা, বা এই বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আলাপ আলোচনা করেন, আপনারা পলিসি নির্ধারণ করেন কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছিল, যারা আহত হয়েছে, তাদেরকে কিভাবে স্বীকৃতি দেওয়া যায়, সম্মাননা দেওয়া যায়। মাননীয় উপাচার্য, এবার আমি কিছু শিক্ষার্থীদের আলাপ বলে এতক্ষণ রাজনৈতিক আলাপ করলাম, যেটা আমাদের ইমোশন এবং যেখানে আমরা আটকে যাই। মাননীয় উপাচার্য, আমরা এখনো শহীদদের বাসায় গেলে তাদের সাথে আমাদের কান্না চলে আসে। মাননীয় উপাচার্য, শহীদ শ্রাবণের মা, শহীদ আলিফের মা, তাদের বেশি কিছু চাওয়ার নাই। শহীদ শ্রাবণ মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছিল, তার স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ করা। সেই শহীদ শ্রাবণ আর মালয়েশিয়া যাওয়া হয় না, পড়াশোনা করা হয় না। তার মায়ের চাওয়া ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনায় যেন তার ছেলের নাম রাখা হয়, কোন এক অপরাহ্নে, কোন এক বিকালে সে যেন এসে বিকেল বেলায় তার ছেলেকে স্মরণ করতে পারে। এটুকুই চাওয়া ছিল মাননীয় উপাচার্য, আপনারা সেটা করেন নাই। অথচ এই শহীদদের উপরে এসে আপনারা দাঁড়িয়েছেন। আপনাদের আজ একজন সাধারণ অধ্যাপক হিসেবে থাকার কথা ছিল, টকশো করার কথা ছিল, কলম লেখার কথা ছিল, আপনারা নীতি নির্ধারণী পর্যায়ে এসেছেন, কিন্তু এই শহীদগুলোকে আপনারা স্মরণ করছেন না। মাননীয় উপাচার্য, আমি অনুরোধ করব আমাদের শহীদদের যেন যথার্থ সম্মাননা দেওয়া হয়, তাদেরকে স্মরণ রাখা হয়, এই বিষয়ে আপনারা কোনো গাফিলতি করবেন না। এবার মাননীয় উপাচার্য, আমি বেশ ছোট ছোট পয়েন্টে কিছু কথা বলি। আমাদের শিক্ষার্থীদের অলরেডি আলাপগুলো উঠে এসেছে, আমি আবার আপনাকে মনে করিয়ে দিই। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নিপীড়ন ভয়াবহ আকারে পৌঁছেছে। অনেক শিক্ষার্থী একাডেমিক নিপীড়নের শিকার। আমি যখন ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে হচ্ছে কালচার করতাম, জোট করতাম, জুডো করতাম, আন্দোলন করতাম, চুল বড় রাখতাম, অনেক শিক্ষক আমাকে হচ্ছে, আমি যেহেতু বায়োলজি ফ্যাকাল্টিতে পড়ি বা বায়োলজি ফ্যাকাল্টিতে এরকম ছেলেপেলে কম, তো আমাদেরকে কোনোরকম ভাবে দেখা হইতো বা দেখা হয়। এখন অনেক শিক্ষার্থী, শিক্ষকের পছন্দ না, তাকে হচ্ছে একাডেমিক নিপীড়নের শিকার হইতে পারে। এই একাডেমিক নিপীড়নের বিচার করে মাননীয় উপাচার্য। এই বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারা কেউ অমেধাবী শিক্ষার্থী না, প্রত্যেকে মেধাবী শিক্ষার্থী। আমরা জানি যে হচ্ছে টিচারদের একটা সিন্ডিকেট থাকে, তারা তাদের পছন্দের শিক্ষার্থী থাকে, তাকে টিচার বানানোর জন্য যে মেয়েটা নরমালি ফার্স্ট থাকে তাকে হচ্ছে সেকেন্ড থার্ড করে দেওয়া হয়। এরকম অহরহ ঘটনা আছে মাননীয় উপাচার্য। কিন্তু এই একাডেমিক নিপীড়নগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে বিচার করবেন, সেগুলো দ্রুত সিদ্ধান্ত নেন মাননীয় উপাচার্য।
মাননীয় উপাচার্য, অটোমেশন বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়েছে, আলোচনা হয়েছে, আমরা জেনারেল টকে বারবার বসেছি, কিন্তু অটোমেশন বিষয়ে এখনো খুব সুস্পষ্টভাবে আপনারা কোনো আপডেট জানাতে পারছেন না। মাননীয় উপাচার্য, তারপরে আমরা যদি বলি জননী বিরোধ সেল, এই জননী বিরোধ সেল এটি নামমাত্র অফিস হিসাবে আছে, এটিকে কার্যকর করার চেষ্টা করেন। এবং মাননীয় উপাচার্য, এই অভ্যুত্থানের পরে আমরা চিন্তা করেছিলাম, যেহেতু এটা মেধা নিয়ে আন্দোলন ছিল, তো আমরা চিন্তা করেছিলাম যে মেধাবীরা আর কোনো বঞ্চনার শিকার হবে না, প্রত্যেকটা জায়গায় মেরিটোক্রেসি উপর ডিপেন্ড করে নিয়োগ হবে, মেরিটোক্রেসির উপর ডিপেন্ড করে চাকরি হবে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ হয়েছে। সেটা নাম উল্লেখ করছি না, আমি বিশ্ববিদ্যালয়ের নাম ধরে ধরে বলা যায়, এমন ভাবে দলীয় নিয়োগ হয়েছে, লিখিত পরীক্ষায় ফেল করলেও দলীয় নিয়োগ হয়েছে। মাননীয় উপাচার্য, আপনাকে সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা আর কোনো দলীয় নিয়োগ দেখতে চাই না, আমরা নিয়োগে আর কোনো বাণিজ্য দেখতে চাই না, আমরা মানি ট্রানজাকশন দেখতে চাই না। যে ছেলেটা মেধাবী, যে ছেলেটা যোগ্য, সেই ছেলেটাই যেন নিয়োগ পায়, কোনোভাবে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া যাবে না। আগে যেমন গোপালগঞ্জ পরিচয় দিলে চাকরি হয়ে যেত, এখন যেন বগুড়ার পরিচয় চাকরিটা না হয়। মাননীয় উপাচার্য, আগে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, শেখ মুজিবুর রহমানের নামের আগে জাতির জনক না বললে যেমন চাকরি ভাইবা থেকে আউট করে দিত, এখন যেন এইসবের পুনরাবৃত্তি না হয়, এই সব আমি আপনাকে অনুরোধ করছি। এরপরে মাননীয় উপাচার্য, মাস্টার প্ল্যান আমাদের দীর্ঘদিনের দাবি, মাস্টার প্ল্যান নিয়ে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের আপনিও একজন সহযোদ্ধা যতটুকু আমি জানি। এই মাস্টার প্ল্যান নিয়ে আপনারা দ্রুত নীতিগত সিদ্ধান্তে আসুন এবং কিভাবে দ্রুত মাস্টার প্ল্যান প্রণয়ন করা যায় সে বিষয়ে আপনারা আমাদেরকে শিক্ষা দিতে জানান। মাননীয় উপাচার্য, এবার বলি মাননীয় উপাচার্য, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যালামনাই থাকে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন জানি কখনো অ্যালামনাই গঠিত হয় না। তো এর ফলে যেটা আমরা হয় যে অ্যালামনাই যে ইলেকশন, মাননীয় উপাচার্য, আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইটা সেভাবে ওয়েলফর্ম না। এই জায়গা থেকে আপনারা একটু কাজ করেন কিভাবে অ্যালামনাইকে সুগঠিত করা যায়। যেমন যদি অ্যালামনাই থাকতো, এই যে জাকসুকে আপনারা বাজেট দিতে পারছেন না, আপনাদের অপরগতা ইত্যাদি ইত্যাদি, তো এই জায়গা থেকে অ্যালামনাই থাকলে আমরা অনেক কিছু ক্যাম্পাসে নিয়ে আসতে পারতাম। আমাদের মাননীয় ট্রেজারার বলেন তোমরা একটু নিয়ে আসো, তো এই জায়গায় আমাদের সুযোগ সুবিধা হইতো। আপনি এটা বিশেষ বিবেচনা করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। মাননীয় উপাচার্য, এবার লাস্ট হচ্ছে আলাপ, হ্যাঁ 2 মিনিটে শেষ হবে। সেটা হচ্ছে যে ইনস্টিটিউট, যেটা আমি যতদূর জানি আপনাদের একাডেমিক কাউন্সিলে ওটা ওই ইনস্টিটিউট নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, এবং আপনাদের অধ্যাদেশে এমন কিছু নেই যে সাপ্লিমেন্টারি হিসেবে কিছু আনা যাবে না। আমি যতদূর জানি যে সাপ্লিমেন্টারি হিসেবে কোনো আলাপ আনা যাবে না বা কোনো প্রস্তাবনা আনা যাবে না, এটা আমি অবগত এই বিষয়ে। তো আপনারা সাপ্লিমেন্টারি হিসাবে প্রস্তাবনাটা এনেছিলেন, এবং আমরা এই সিনেট ভবনে অসংখ্য মিটিং করেছি, সন্ধ্যার সময় বসছি, ফজরের নামাজের পরে গেছি, আপনি নাস্তা করেছেন। তো যারা একাডেমিক কাউন্সিলে আমাদের যেসব সম্মানিত শিক্ষকরা মিটিং আসেন, অত্যন্ত দায়িত্ব সম্পন্ন মানুষ, তো ওনাদেরও আসলে এই জায়গা থেকে বলবো যে দায়িত্ব ছিল যে হচ্ছে মিটিং এর লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করা, যেন এটাকে পরবর্তীতে ছলচাতুরি হিসাবে রিপ্রেজেন্ট করা না যায়। তো এখন যেহেতু একাডেমিক কাউন্সিল আপনারা সাপ্লিমেন্টারি হিসাবে নিয়ে আসছেন, এটা যেহেতু অধ্যাদেশ অনুযায়ী হচ্ছে ললেসনেস না, বিধিহীনতা না, বিধিসঙ্গত, এবং এটা সিন্ডিকেটে পাস হয়েছে, এটা আবার একাডেমিক কাউন্সিলে হচ্ছে আবার পুনরায় পাঠানোর যৌক্তিকতা নেই বলে আমি মনে করি। মাননীয় উপাচার্য, এবং বোরহান স্যার আমার অত্যন্ত প্রিয় মানুষ, পছন্দের মানুষ, আমি স্যারের কাছে প্রায় পরামর্শ নিই। তো যেটা হয়েছে কি, আমরা বিগত সময়ে দেখছি যে ধর্মটাকে মসজিদের মধ্যে কনফাইন করে দেওয়া, ধর্মটাকে যে কোনো ধর্মকে প্রার্থনালয়ের মধ্যে কনফাইন করে ফেলে দেওয়া, এটার ফলে বিশেষ বিশেষ সুবিধা পাওয়া যায়। তো ধর্ম তো আসলে এই যে উপাসনালয়ে বা প্রার্থনালয়ে সীমাবদ্ধ থাকার জিনিস না, ধর্ম আমাদের লাইফে ওভারঅল কানেক্টেড। তো ওনারা বললেন যে আমাদের মসজিদে দক্ষ ইমাম নিয়োগ, এই জায়গায় একটু বরাদ্দ বাড়ানো, যেন আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধটা পারে। আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ওই যে মসজিদের আলাপ আলোচনাতে অনেক ডিফারেন্স আছে। তো আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে আমি যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের বৃহৎ একটা পার্সেন্টেজ শিক্ষার্থী বঞ্চিত হয়। আমি এও জানি যে মাদ্রাসা পরিচয়ে কোনো শিক্ষার্থী ভাই আসলে তাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয়েছে, সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, কিন্তু সে আসছে মাদ্রাসা থেকে, তাকে ভাইবা থেকে আউট। আমি এও জানি সে নিট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তি হয়েছে। তো আমি এটা মনে করছি এবং স্পষ্টভাবে বলছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ইসলামিক ইনস্টিটিউট না থাকা, বিভাগ না থাকা,
এটাকে হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বঞ্চনা করা হয় বলে আমি মনে করছি, এবং এই জায়গা থেকে আপনারা সুনির্দিষ্টভাবে ইনস্টিটিউট নিয়ে আলোচনা করতে পারেন এবং আগানোর জন্য আমি অনুরোধ করছি মাননীয় উপাচার্য। এবং হচ্ছে আমি এটুকু বলে যাই যে যারা বলে যে হচ্ছে যে মসজিদের মধ্যে একটু আলাপ আলোচনা করা, মসজিদের মধ্যে একটু বরাদ্দ বাড়া দেওয়া, একটু ভালো ইমাম নিয়োগ দেওয়া, এটাকে আমি হচ্ছে বলি যে এটাকে একটা ছলচাতুরি হিসাবে বলি যে ইসলামকে ধর্মকে হচ্ছে ওই যে প্রার্থনালয়ের মধ্যে ঢুকে দেওয়া। তো এটাকে অবশ্যই প্রাতিষ্ঠানিকরণ করতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়। এটা বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয় তো বৃহৎ জায়গা, এখানে সবকিছু এন্ডোর্স করবে, সবকিছু ইনক্লুড করবে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র নাই। তো এই জায়গা থেকে আপনারা এগিয়ে যান এবং আমরা হচ্ছে এই জায়গা থেকে আমাদের শিক্ষকরাও হচ্ছে আপনাদের সাথে থাকবে বলে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় উপাচার্য। ধন্যবাদ।